আচ্ছা, আগের ক্লাসে আমরা মোটামুটি কোরিলেশন চার্টটা শেষ করেছিলাম। আর তোমাদের একটা কাজ ছিল, সেটা হচ্ছে তোমাদের যে কি বলে অ্যালকিন আর হচ্ছে অ্যারোমেটিক সিএইচ এরটা কেন একটু কম হয়, এটা কি বের করতে পেরেছো? সাধারণত অ্যারোমেটিকের সিএইচটা আমরা পাই হচ্ছে 3050, 3031 সাধারণত খুব কম পাই, 3100 ম্যাক্সিমাম। আর অ্যালকিনের সিএইচটা পাই আমরা হলো 3150 থেকে 3100 ম্যাক্সিমাম, এরকম মান। ঠিক আছে, তো এই যে তোমার অ্যারোমেটিকেরটা একটু কম হচ্ছে আর অ্যালকিনটা একটু বেশি হচ্ছে, এটা কেন বুঝতে কেউ কি বের করতে পেরেছো এটা? নাকি কেউ বই খুলোই নাই? আমি তোমাদের সফট কপি, বইয়ের সফট কপি পাভিয়া পাঠিয়ে দিয়েছিলাম, পেয়েছো তোমরা? কি ব্যাপার, কারো কোনো কথা নাই যে? জি ম্যাম, মামুন হচ্ছে আমাদের গ্রুপে আপলোড করে দিছে আর কি, ওইখান থেকে আমরা ডাউনলোড করে নিয়েছি। আচ্ছা, আর এই যে অ্যালকিন আর অ্যারোমেটিকের সিএইচ এর যে ডিফারেন্স, এটা বের করতে পেরেছো? না ম্যাম, ওইটা হচ্ছে ওরকম কোথাও করে মানে পাওয়ার মতো দেখিনি ম্যাম। আচ্ছা, এটা হচ্ছে তোমার, আমি একটু ঘাটাঘাটি করছিলাম, আসলে বই ইন্টারনেট দুটোই অনেক কাজে লাগে। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার অ্যারোমেটিকের সিএইচ যখন তোমাদের মানে স্পেকট্রাম দেওয়া থাকে আর স্ট্রাকচার বের করতে হয়, সাধারণত খেয়াল করবে অ্যারোমেটিকেরটা একটু কমে দেওয়া থাকে আর অ্যালকিনেরটা একটু বেশিতে। এটা কারণ হচ্ছে অ্যারোমেটিকের যে রিংটা আছে, প্ল্যানার যে রিংটা থাকে, সেটা নিয়ে আসে দাঁড়াও, সেই রিং এর উপরে যে পাই ক্লাউড থাকে, ঠিক আছে, পাই ক্লাউডের সাথে এই যে ইলেকট্রনের রোটেটিং একটা ইলেকট্রন, সার্কুলেটিং একটা ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনের সাথে কি হয়, হাইড্রোজেন গুলো একটা ডিস্টেন্স মেইনটেইন করতে চায়। এই যে পাই ক্লাউডটা, রোটেটিং পাই ক্লাউডের সাথে হাইড্রোজেন গুলো একটা ডিস্টেন্স মেইনটেইন করতে চায়। কেন? কারণ ইলেকট্রন ইলেকট্রন একটা রিপালশন হয় স্লাইটলি। ঠিক আছে, জাস্ট তোমার ইলেকট্রন পাই ইলেকট্রন তো বুঝোই, যখন সার্কুলেটিং পাই ইলেকট্রন থাকে, হ্যাঁ, সেখানে পাই ক্লাউডের জন্য এই যে বন্ডের যে সিগমা ইলেকট্রন থাকে, সেটা কিছুটা মানে রিপালশন ফিল করার কারণে হাইড্রোজেনটা একটু দূরে সরে যেতে চায়। এ কারণে কি হয়, যখন দূরে সরে যেতে চায় তখন একটু বন্ডটা লেনদেনিং হয়, লেনদেনিং হওয়ার কারণে বন্ডটা উইকার হয়, একটু কম ইয়াতে আর কি তোমার হচ্ছে ফ্রিকোয়েন্সিতে অ্যাবজর্ব করে। ঠিক আছে, একটু কম। কারণ খেয়াল করো, কারণ ডাবল বন্ড অ্যালকিনের ক্ষেত্রে কিন্তু পাই ইলেকট্রন আছে, যেহেতু তোমার বেনজিনের ক্ষেত্রে সার্কুলেটিং পাই ইলেকট্রন থাকে, পাই ক্লাউড থাকে, এ কারণে তোমার এই বন্ডেড ইলেকট্রনটা একটু সরে যেতে চায়, যার কারণে বন্ডটা লেনদেনিং হয়, লেনদেনিং হলে বন্ডটা উইকার হয়, উইকার হলে কি হয়, ফোর্স কনস্ট্যান্ট কমে যায়, ফোর্স কনস্ট্যান্ট কমলে ফ্রিকোয়েন্সি অফ অ্যাবজর্পশনটাও কমে যায়। এটা হচ্ছে তোমার একটা কনসেপ্ট। আচ্ছা, নেক্সট দেখো, তোমাদের তো সাধারণত তোমরা থিসিস করবে কিংবা পরবর্তীকালে রিসার্চে যাবে, তাদের কাছে কিন্তু আসলে কি আসবে, একটা স্পেকট্রাম আসবে। তোমার স্পেকট্রাম দেখে বুঝতে হবে এখানে কি কি ধরনের পিক আছে, স্পেকট্রামের দিকে খেয়াল করতে হবে। ঠিক আছে, কোন ম্যাম ক্লাস রেকর্ড করলে ভালো হতো ম্যাম। আচ্ছা, তোমার সময় মনে হচ্ছে ক্লাস করছো, তোমাদের সবাই কি ভর্তি শেষ হয়ে গিয়েছে মাস্টার্সের ভর্তি, নাকি এখনো চলছে? না ম্যাম, আমি এখনো ভর্তি হয় না ম্যাম এখনো। ম্যাম এবার করছিলাম অনলাইনে। হ্যাঁ, অনলাইনে ভর্তি হও নাই তোমরা এখনো? না ম্যাম। না ম্যাম, ওরকম কোনো বিজ্ঞপ্তি বা নোটিশ দেওয়া হয়নি, বাট হচ্ছে ম্যাম যে চয়েস ফর্মটা, সাবজেক্ট চয়েস ফর্ম, ওটা মোটামুটি ম্যাক্সিমাম হচ্ছে প্রায় 90% হচ্ছে সাবমিট করছে অফিসে। ম্যাম আচ্ছা। অনলাইনে ভর্তির জন্য মানে আমাদের ডিপার্টমেন্ট থেকে চেয়েছে আর কি অ্যাপ্লিকেশনটা, আমাদের থেকে কিছু চায় নাই এখন, মানে কতজন অনার্সটা পাস করেছে তার সংখ্যাটা। আচ্ছা, তোমার তো রেজাল্ট যখন হয়ে গেছে এখন তোমার ইজিলি করতে না পারো। এখনো পাবলিশ হয় না ম্যাম। রেজাল্ট পাবলিশ হয় না এখনো? না না। তোমার তো বলছিল যে আজকে দেখছিল। আচ্ছা, আজকে আমার তো বন্ধ, একটু দেরি হয়ে যাচ্ছে যেন আর কি। যাই হোক, তোমাকে বিসিএস অ্যাটেন্ড করতে পারছো আলটিমেটলি? না 43 পারবো, সামনেতে পারবো। মানে এই যে 19 তারিখে যে একটা হচ্ছে, না এটা না, পরে কেন 43। ম্যাম 19 তারিখ যেটা হচ্ছে এটা শুধু আপনার ওই 45 বেসের ফিনান্স এন্ড ব্যাংকিং পাচ্ছে, আর কেউ পাচ্ছে না। ও আচ্ছা, তাই বলো। ও আচ্ছা আচ্ছা। ম্যাম একটা কথা ছিল ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম আমাদের তো ওই অনেকের ধর না ওই বিদ্যুৎ চলে যায় ক্লাসের মাঝখানে, অথবা আপনার ওই ওয়াইফাই ডিস্টার্ব করে, তখন তো
ক্লাসগুলো একটু সমস্যা হয়, অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা যদি ওইভাবে একটু দেখতেন। ও, কি সমস্যা হয় না? প্রায় সময় ম্যাম এই বিদ্যুৎ চলে যায়, আবার আপনার ওয়াইফাই কানেকশন চলে যায়। ও, জি ম্যাম, ওয়াইফাই দুর্বল হয়ে গেলে তখন ডিসকানেক্ট হয়ে যায়, তখন ম্যাম সমস্যা হয় একটু। আচ্ছা আচ্ছা। ডাটাও শেষ হয়ে যাবে যেমন। ডাটা এনাফ রাখবা, ডাটা তো নিজের হাতেই। ম্যাম আচ্ছা। ডাটা দিয়ে তো অনেকগুলো ক্লাস শুরু হয়, যেমন কিছুক্ষণ পর আবার ক্লাস আর একটা আছে ম্যাম, সবসময় তার ডাটা দিয়ে চলা যায় না। হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা আমি তো ক্লাস রেকর্ড করি, তোমাদের ক্লাস রেকর্ড করছি। রেকর্ড করে তো তোমার লেকচার সবসময় ফুল, তোমার যদি কারো সমস্যা হয় লেকচার আমার কাছ থেকে নিয়ে নিতে পারছো। তো ওটা জাস্ট লেকচার দেখে নিলেই তোমার কিন্তু মানে আবার রিপিট করতে পারবা, ঠিক আছে? তো সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না, আমি তো রেকর্ড প্রতিদিনই করা হচ্ছে। আচ্ছা, আমার কাছে মনে হয়, শোনো, তোমার যখন ক্লাসে ডিপার্টমেন্টে ক্লাস করতে আসো, হ্যাঁ এটা অবশ্যই মজা আছে, আমি তো স্টুডেন্ট ছিলাম, ফ্রেন্ড সার্কেল থাকে, ক্লাস একটা অন্যরকম পরিবেশ। কিন্তু তুমি যদি একদম জাস্ট পড়াশোনার বিষয়টা খেয়াল করো, পড়াশোনার মনোযোগের দিকে জাস্ট কনসেন্ট্রেট করো, অন্য জিনিসগুলো যদি বাদ দাও, তাহলে তোমার আমার কাছে মনে হয় যে তোমার অনলাইন ক্লাসটা বোর্ড খুব কাছাকাছি, আর খুব সুন্দর শোনা যায়। আমি যখন লিখছি বোর্ডে, যাই বলছি, পয়েন্ট করছি, তোমার সবই কিন্তু স্পষ্ট দেখতে পাও, শুনতে পাও। আর ক্লাসে ক্যাওয়াসটা ওইটা হয় না। ম্যাম মানে চোখে তোমার তো যদি সমস্যা জাস্ট হয় ম্যাম, ইন্টারনেট, হ্যাঁ এটা একটু সমস্যা হয়। চোখের তোমার সমস্যা যদি হয়, মাথা জাস্ট ব্যথা করে। ইন্টারনেটের, হ্যাঁ ইন্টারনেটের প্রবলেমটা যেহেতু তুমি সলভ করা যায়, তাও তো এখন ক্লাস সংখ্যা তোমাদের অনেক কমে আসছে, মাত্র 4টা ক্লাস সপ্তাহে করে থাকে, মাত্র একদিনে করে থাকে 2টা ম্যাক্সিমাম, নাকি 3টা? একদিনে একদিন হাইস্ট দুইটাই দুইটা, থাকে। 2টা দুইটা থাকে, তো এটা খুব সহজ, 2টা ক্লাস করা যায়, বুঝছো? আর আর আগে তো তোমার দেখো তো সে কত ক্লাস করতাম, 4th ইয়ার থাকতে। মাস্টার্সের প্রেশার কিন্তু অনেক কম। হ্যাঁ তোমরা ক্লাসের কিন্তু মজা আলাদা ম্যাম, সবাই অফলাইনে ক্লাসের আলাদা মজা আলাদা। আলাদা আলাদা, ডেফিনেটলি আলাদা, কারণ হচ্ছে তোমার ফ্রেন্ড সার্কেল থাকে, ক্লাস একটা অন্যরকম মজা হয়। কিন্তু তারপরেও যদি পড়াশোনা দিকে শুধু খেয়াল করো, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তোমার, কারণ দেখো তোমাদের লাস্ট বেঞ্চে যারা বসো, আমি যে কি বলছি তোমাদের খেয়ালই হয় না, তোমার শুনতেই পারো অনেক সময়, তোমাদের এত স্টুডেন্ট, বড় ক্লাস থাকে, যদি মাইক্রোফোন না থাকে। আর এই যে স্পেকট্রাম গুলো শুধু স্লাইড ছাড়া আসলে পাওয়ার পয়েন্টে দেখানো ছাড়া কিন্তু পসিবল না। আচ্ছা যাই হোক, এক একজনের এক এক রকম মতামত, এটা সমস্যা না। এখন কনসিডার করো, যখন যেই পরিস্থিতি আছে পড়াশোনা কনসিডার করতে হবে, এটা হচ্ছে বড় কথা। ম্যাম এখানে spec- 25 তারিখের পরে ম্যাম যদি খুলে দেয় আর কি, তাহলে হুম, ম্যাম এদের কি তখন অ্যাটেন্ডেন্স কাউন্ট করা হবে? হ্যাঁ খুলে দিতে একটা ডিসকাউন্ট করা হবেই। মানে ম্যাম অনলাইনেটা কাউন্ট করা হবে কিনা সেটা জানতে ও চাচ্ছি। আচ্ছা, অনলাইনে একটা কাম করা, হ্যাঁ অনলাইনেটা এখন ডিসিশন আসে না ডিপার্টমেন্ট থেকে, তবে আমি রেকর্ড রাখছি। ম্যাম ঠিক আছে, অনলাইনটা কাউন্ট করলে আমাদের সমস্যা হবে ম্যাম, আমার 2 দিনই কারেন্ট ছিল না, আমি জয়েন করতে পারিনি। আচ্ছা এটা একটা এরপরে ম্যাম ডিপার্টমেন্ট। ওয়াইফাই চলে যায় ম্যাম, এগুলো একটু সমস্যা হচ্ছে ম্যাম। আচ্ছা যেমন গত ক্লাসে ম্যাম ওই খান স্যার আপনার ওই অর্ধেক ক্লাস করার পরে আপনার বিদ্যুৎ চলে গেছে, তারপর ক্লাসে করতে পারিনি। মানে কি সালেট কারেন্ট চলে গেছে নাকি তোমাদের? না আমাদের ম্যাম, এই আচ্ছা, আমি গেরুয়াতে থাকি তো, এখানে গেরু অনেকের এই কারেন্ট চলে আবার গেছে। গেরুয়াতে ঢুকছো, গেরুতে আবার ঝামেলা হবে না? না ম্যাম ঝামেলা হবে না। আচ্ছা, সাবধানে থেকো। আচ্ছা এখন দেখো পড়াশোনায় যাই, স্পেকট্রামে যাই। দেখো স্পেকট্রাম তো তোমাদের রিসার্চ যখন করবা, স্পেকট্রামটাকে সামনে আসবে, তখন কিন্তু এই লেখা টাকা যেখানে যা আছে এগুলো কিছু থাকবে না, শুধু স্পেকট্রামটা। ঠিক আছে, স্পেকট্রামের দিকে খেয়াল করো, সেটা হচ্ছে sp2ch কিন্তু সাধারণত অনেক উইক আসে। sp2 যে CH-টা, অ্যারোমেটিক হোক আর অ্যালকিন হোক, সবসময় উইক আসে, আর অ্যালকেনের যে CH সেটা সাধারণত স্ট্রং হয়। ঠিক আছে, তো এই যে খেয়াল করো, এই যে মানগুলো দেওয়া আছে 3200, এখানে 3100, 3000, 2900, 2800, ঠিক আছে, এই মানে দেখো এখানে কিন্তু স্পষ্টতই বোঝা যায়। দেখো 2800 দিকে কোনো পিক যদি এরকম স্ট্রং পিক থাকে, তাহলে বুঝতে হবে এটা CH। আর 2800 সাথেই যদি তোমার একটা উইক ব্যান্ড পাওয়া যায়, সেটাকে ধরে নেওয়া হয় sp2ch আছে। এখন যেটা বলছিলাম যে অ্যারোমেটিকের CH ডিটারমাইন করার জন্য আমাদের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে বেন্ডিং ভ্যালু, তাই তো? বেন্ডিং ভ্যালু থেকে কিন্তু আমরা অ্যারোমেটিকের CH নাকি অ্যালকিনের CH আমরা কিন্তু বের করতে পারি। এখন অ্যালকিনের CH হলে ডাবল বন্ড থাকবে কয়টা? ডাবল বন্ড থাকবে একটা নাকি? হ্যাঁ, 1680, 1650 সাধারণত দেয়। আর একটা হলো 1600 এবং 1475 যদি অ্যারোমেটিক হতো। অ্যারোমেটিক কিন্তু দেখো 1600 এবং 1475 খেয়াল করো, 1600-তে একটা পিক, ঠিক আছে, 1600-তে একটা পিক, এখানে কত, ওটা 1400, এটা হচ্ছে 1500।
এগুলো একটু কনফিউজিং আসলে। 1450-এর দিকে একটা পিক আসছে, 75-এর দিকে। সাধারণত কি হয়, কার্বন কার্বন যদি অ্যারোমেটিক হয়, ঠিক আছে, অ্যারোমেটিক ডাবল বন্ডের ক্ষেত্রে এরকম পিক আসে তো, আর এখানে শার্প একটা পিক আসে এরকম, ঠিক আছে, শার্প একটা পিক আসে এরকম। এগুলো কিসের ব্যান্ড জানো? এগুলো হচ্ছে এই সিএইচ এর বেন্ডিং ভ্যালু। সিএইচ এর বেন্ডিং ভ্যালু গুলো কিন্তু একটু স্ট্রং হয়। আর অ্যারোমেটিক কার্বন কার্বন ডাবল বন্ড হলে সেগুলো সবসময় উইক হয়। অ্যারোমেটিক কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন সিএইচ সিঙ্গেল বন্ড, এগুলো সবসময় উইক হবে। আর অ্যালিফ্যাটিক রিজিয়নের যে সিএইচ সেটা সবসময় স্ট্রং হবে, ঠিক আছে। এখানে দেখো যেটা জানার বিষয়, ভিনাইল আউট অফ প্লেন বেন্ডিং। এই যে তোমার হচ্ছে সিঙ্গেল প্রিন্ট রিজিয়নে তোমার এই যে তোমার স্ট্রং যেটা পিক আসতেছে, এটা যে একটা ভিনাইল গ্রুপ। ভিনাইল গ্রুপ মানে খেয়াল করো যে কার্বন কার্বন ডাবল বন্ডের একটাতে সাবস্টিটিউয়েন্ট থাকবে, বাকিগুলোতে হাইড্রোজেন থাকবে। এগুলোকে বলা হয় ভিনাইল, ভিনাইল মূলক আর কি। এই ভিনাইল মূলক যখন থাকবে তখন কি হবে, আউট অফ প্লেন বেন্ডিং এ আমি 970 এবং 870, 870 কিংবা 850-এর দিকে একটা স্ট্রং দুটো আমরা পাই। এখান থেকে আমি তোমার হচ্ছে ভিনাইল কার্বন কার্বন ডাবল বন্ড আছে কিনা এটা বের করতে পারো। এটা হচ্ছে কি তোমার খুব সূক্ষ্মভাবে যদি তুমি স্টাডি করো সেখান থেকে বের করতে পারো, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ডটা কি দেখো, এখানে কার্বন 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 অক্সিজেন ডাবল বন্ড আছে, কার্বন অক্সিজেন ডাবল বন্ড আছে। আর হলো কি অ্যালিফ্যাটিক রিজিয়নের সিএইচ আছে, তাই তো। অ্যালিফ্যাটিক রিজিয়নের সিএইচ যদি থাকে, অ্যালিফ্যাটিক রিজিয়নের সিএইচ, আর হ্যাঁ এটা দেখো, এটা খুব ইজি। এখানে শুধুমাত্র তোমার সিএইচ এর বেন্ডিং গুলো দেখা যাচ্ছে। কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ড, আয়নের মধ্যে সবচেয়ে স্ট্রং ব্যান্ড আয় হচ্ছে কার্বন অক্সিজেন ডাবল বন্ড, আর হচ্ছে যদি সিঙ্গেল বন্ড থাকে সেই সিঙ্গেল বন্ড। কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ড দেখলেই বোঝা যায় যেখানে কার্বনিল মূলক আছে কি নাই। এখানে দেখো যেহেতু তোমার হচ্ছে 2850 2750 দিকে পিক আসবে যদি তোমার অ্যালডিহাইড হয়, এরকম কোনো পিক নাই ফার্মি রেজোন্যান্সে। 2850 2750টাও কিন্তু তোমার হচ্ছে উইক হয়, পিক সবসময় উইক হয়, ঠিক আছে, এত স্ট্রং হয় না। এগুলো হলো sp3 এর, এগুলো হচ্ছে বেন্ডিং ভ্যালু। এটা হচ্ছে কি পিক জানো? এখানে আরেকটা জিনিস দেখো বুঝার আছে। এখানে এইটা কি পিক জানো? এই যে যখন তোমার জেম মিথাইল গ্রুপ ডাইমিথাইল গ্রুপ থাকবে, জেম ডাইমিথাইল গ্রুপ থাকলে কিন্তু বেন্ডিং ভ্যালু থেকে আমি বুঝতে পারি যে ডাইমিথাইল কোনো মলিকুল আছে কিনা। সেক্ষেত্রে কি হয়, 1200-1300-র দিকে দুটা এরকম স্ট্রং পিক পাওয়া যায়, ঠিক আছে। মনে করো যে এগুলা একটু সূক্ষ্ম, এগুলা খুব পরীক্ষায় আসে ঠিক তা না, কিন্তু তোমাদের যদি যখন রিসার্চে যাবা তখন তোমার হচ্ছে মানে এই গ্রুপগুলো এই স্পেসিফিক এই পার্টটুকু একটা মলিকুলের মধ্যে আছে কিনা এটা আয়ার থেকে কিন্তু বের করা যায়, অথবা এই এই পার্টটুকু, ঠিক আছে। আমি এর মধ্যে দেখাবো মান দিয়ে। আচ্ছা, এটা জাস্ট দেখো কার্বনিক মূলক এখানে আছে, কার্বন কার্বন ডাবল বন্ড খুবই উইক থাকে। কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে সেটা পিকগুলো খুবই কম আসে। 1645-50-এর দিকে একটা পিক আসছে, 1620-এর দিকে। আর হচ্ছে কার্বনিক মূলকটা অনেক স্ট্রং আসছে। আচ্ছা, এখানে হচ্ছে ওই যে পিকটা সাধারণত কি হয়, একটু স্ট্রং হয় তাই না, আর একটু বেশি ভ্যালুতে অ্যাবজর্ব করে। এটা কেন হয়? কারণ হচ্ছে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি নাইট্রোজেনের চেয়ে বেশি থাকে। এই কারণে যে OH আছে, OH ব্যান্ডটা NH ব্যান্ডের তুলনায় একটু হায়ার ভ্যালুতে অ্যাবজর্ব করে, ঠিক আছে। এই যে দেখো NH এটা কিন্তু ব্রড হয় না, সরি OH টা ব্রড হয়, NH এরটাও ব্রড হয়, কিন্তু এখানে একটু ভাগ থাকে। খেয়াল করো একদম মানে স্মুথ একটা বার কিন্তু হচ্ছে না, পিক কিন্তু হয় না, ঠিক আছে, ব্যান্ড কিন্তু হয় না। স্মুথ ব্যান্ডটা কেন হচ্ছে না? কারণ এখানে কি হয় বলতো, এখানে ভেঙে যাচ্ছে কেন বলতে পারবা কেউ? একটা সিমেট্রিক একটা অ্যাসিমেট্রিক এজন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা সিমেট্রিক থাকে একটা অ্যাসিমেট্রিক, ওভারল্যাপ হয়ে যায়, এই জন্য ব্যান্ডটা কি হয় একটু মাঝখান দিয়ে ব্রেকডাউন হয়। আর ওই যে ক্ষেত্রে খেয়াল করো এখানে কিন্তু স্মুথ একটা ব্রডব্যান্ড আমরা পাচ্ছি। যেখানে আরেকটা জিনিস খেয়াল করো, যদি অ্যালকোহল কিংবা ফেনল হয় আমি কিন্তু OH এর সাথে CH টা মার্জ করে যায় না, ঠিক আছে। কিন্তু যদি কার্বক্সিলিক অ্যাসিডের, দাঁড়াও আমি একটু বের করে নেই, কার্বক্সিলিক অ্যাসিডের OH যদি হয় সেটা কোথায়, কি ব্যাপার, কোন গেল ওটা?
কার্বক্সিলিক অ্যাসিড এটা দেখালাম না, কিন্তু দেখাই নাই, না দেখানো হয় নাই। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিডের ওএইচটা কি করে জানো? কার্বক্সিলিক অ্যাসিডের ওএইচটা এইভাবে করে এখানে মিলে যায়, মিলে গিয়ে জাস্ট অল্প একটু লাস্টে থাকে এই পার্ট, ঠিক আছে? বাকি সব পার্ট সেম। কার্বক্সিলিক অ্যাসিডের ওয়েট যদি হয় তাহলে আমরা 2500 থেকে 3500 মধ্যে একটা ব্রড ব্যান্ড পাই, কারণ এখানে হাইড্রোজেন বন্ডের সংখ্যা বেশি, যেটা সিএইচ মানে তোমার sp3 যে সিএইচ সেটাকে ওভারল্যাপ করে, কিন্তু তোমার একদম কর্নারে একটু শার্প থাকে এই সিএইচটা প্রমাণ করার জন্য, মানে সিএইচটাকে অল্প একটু দেখা যায়, ঠিক আছে? এই যে এরকম যদি শার্প থাকে এটাকে আমরা বলি কার্বক্সিলিক অ্যাসিড, দেখলেই বোঝা যায়। আর যদি নরমাল অ্যালকোহল ফেনল হয় সে সাধারণত সিএইচটাকে ওভারল্যাপ করে না, ঠিক আছে? আর এই যে এখানে যেটা দেখাচ্ছিলাম তোমার জেম ডাইমিথাইল অথবা টারশিয়ারি বিউটাইল যদি ব্যান্ড থাকে, সেই ব্যান্ডের ক্ষেত্রে এই দুটো গ্রুপ আমি আইডেন্টিফাই করব কিভাবে করে, এই দুটো গ্রুপ মেইনলি এখানে এই জিনিসটাই 1380 1370 এ দুটো স্ট্রং পিক থাকবে ফিঙ্গারপ্রিন্ট রিজিয়নে, আর যদি টারশিয়ারি বিউটাইল হয় 1390 1370 এ দুটো স্ট্রং পিক থাকবে, ঠিক আছে? এই দেখো ওখানে দেখানো যাচ্ছে, দেখো এটা হচ্ছে টারশিয়ারি বিউটাইল গ্রুপের জন্য, টারশিয়ারি বিউটাইল গ্রুপের জন্য দেখো খুব কাছাকাছি দুইটা পিক, হ্যাঁ, ওয়াইডার স্প্লিট বলেছে, টু ব্যান্ড ওয়াইডার স্প্লিট, তার মানে এখানকার এই দুটো মাঝখানে ডিসটেন্সটা বেশি থাকবে। আর এখানে তোমার যদি জেম ডাইমিথাইল হয়, জেম ডাইমিথাইল হলে, জেম ডাইমিথাইল মানে তো বুঝো নাকি? জেম ডাইমিথাইল মানে জেমিনাল ডাইমিথাইল, জেমিনাল ডাইমিথাইল একটা একটার অপোজিটে থাকবে না? না না না, জেমিনাল মানে একই ডাইমিথাইল কার্বনে থাকবে আর কি ম্যাম, একই কার্বনে দুটো একই কার্বন একই কার্বনে দুইটা মিথাইল গ্রুপ যদি থাকে সেটাকে আমরা বলি জেমিনাল। আরেকটা কি ভিসিনাল যদি বলি, ভিসিনাল কি হচ্ছে দুইটা, ভিসিনাল মানে হচ্ছে তোমার দুইটা twin, ভিন্ন twin মানে হচ্ছে দুইটা পাশাপাশি দুটো পাশে। কার্বন মিথাইল গ্রুপ থাকে, এটাকে বলি ভিসিনাল, এটা বলে জেমিনাল। জেমিনাল যদি হয় সেক্ষেত্রে দেখো ডাবল বন্ডের কি বলে যে তোমার বেন্ডিং ভ্যালুটা কিন্তু দুইটা সমান থাকবে এবং দুইটার মাঝখানে যে ডিসটেন্স, আচ্ছা এরকম ছোট ছোট প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে যে জেমিনাল ডাইমিথাইল এবং তোমার টারশিয়ারি বিউটাইল গ্রুপটাকে তুমি আইআর দিয়ে, আইআর এর ফিঙ্গারপ্রিন্ট রিজিয়ন দিয়ে তুমি ডিফারেন্সিয়েট করা যায় কিনা। আচ্ছা এটাই হচ্ছে একটা টপিক যেটা তোমার হচ্ছে ডিফারেন্ট কার্বন ডাবল বন্ডকে আমরা আইআর দিয়ে কিভাবে বের করতে পারি, ঠিক আছে? ট্রাই সাবস্টিটিউটেড আছে নাকি টেট্রা সাবস্টিটিউটেড নাকি সিস নাকি ট্রান্স, এটা কিন্তু আইআর দিয়ে বের করা যায়। যেটা আমি বলছিলাম ভিনাইলের ক্ষেত্রে, ভিনাইল মানে কি, যে কোনো একটা প্রোটনকে সাবস্টিটিউট করে তুমি একটা অ্যালকাইল গ্রুপ আনতে পারো, আর বাকি সব তিনটা হাইড্রোজেন সেম থাকবে পিওর অ্যালকিন থেকে আর কি। এখানে কি হবে দেখো, সিএইচ এর মান আসছে 3080 থেকে 3150, 1645 কার্বন কার্বন ডাবল বন্ড, আর হচ্ছে আউট অফ প্লেন বেন্ডিং ওওপি আউট অফ তোমার দুইটা 990 910, দুটোতে আমরা সিএইচ আউট অফ প্লেন বেন্ডিং পাচ্ছি। এখানে মুখস্থ করতে হবে। এখানে হচ্ছে তোমার ডাই সাবস্টিটিউটেড যদি হয়, ডাই সাবস্টিটিউট হলে সেটাকে আমরা কি বলি, তোমাদের ফার্মি রেজোনেন্সটা বাদ পড়ে গেছে, ফার্মি রেজোনেন্স শব্দ করতে হবে মধ্যে। আচ্ছা যদি ডাই সাবস্টিটিউট হয় তাহলে কি হচ্ছে, আমি বাকিগুলো সেম থাকছে কাছাকাছি, কিন্তু এখানে আউট অফ প্লেন পাচ্ছি, আমি আউট অফ প্লেন বেন্ডিং পাচ্ছি হচ্ছে তোমার একটা 890 তে। আর যদি সিস হয়, এটা যদি সিস হয়, সিস এর ক্ষেত্রে এখানে সিআইএস লেখা দরকার ছিল, সিস যদি হয় তাহলে কি হচ্ছে, সিস এর ক্ষেত্রে আউট অফ প্লেন বেন্ডিং পাচ্ছি আমি একটা 720 এ, মূলত এটা দিয়ে ডিফারেন্সিয়েট করা হয়। আর ট্রান্স এর ক্ষেত্রে আউট অফ প্লেন বেন্ডিং পাবো 970 এ, ঠিক আছে? একটা 970 এ আমি একটা আউট অফ প্লেন বেন্ডিং পাচ্ছি, বাকিগুলো কিন্তু দেখো খুব কাছাকাছি, ডাবল বন্ডের সিএইচ কার্বন কার্বন ডাবল বন্ড কিন্তু খুব কাছাকাছি, কিন্তু ডিফারেন্সিয়েট করা যায় হচ্ছে আউট অফ প্লেন এই ভ্যালুটা কি সবসময় মানে সেম থাকবে এরকম? হ্যাঁ কাছাকাছি থাকে, খুব কাছাকাছি। যে কোনো ভ্যালু দেখো এখানে কিন্তু 3000 তোমার 3020 বলছি, 3025 3030 আসতে পারবে তা কিন্তু না, একটু ডিফার করে তোমার হচ্ছে আর ভ্যালুর উপর ডিপেন্ড করে, হ্যাঁ, কিন্তু এর কাছাকাছি থাকে। এটা 725, এটা যেমন 700 এবং 900 দেখো খুব সহজেই কিন্তু ডিফার করা যায়, তাই না? 700 একটা 700 ঘরে একটা 900 ঘরে। আর ট্রাই সাবস্টিটিউট হলে এরা যে খুব ইফেক্টিভ তা বলছি না কিন্তু, তবে
তুমি যদি বারবার এটাকে প্র্যাকটিস করো তাহলে তোমার নলেজে চলে আসে, তোমার দেখলে স্পেকট্রাম দেখলে বুঝতে পারা যায় আর কি। যারা আসলে মেইনলি রিসার্চে যাবা, ইভেন থিসিস বলো পিএইচডি বলো, তখন তাদের স্পেকট্রাম দেখে কিন্তু তোমার অনেক আননোন স্ট্রাকচার বের করতে হয়। যেমন কিছুদিন আগে আমি আর মামুন স্যার মিলে তোমার হচ্ছে একটা মেহগনি গাছের যে তোমার বীজটা হয় সেখানে যে তোমার কালার শো করে সেটা হচ্ছে ন্যাচারাল ডাই। সেই ন্যাচারাল ডাইয়ের ভিতরে কোন কম্পাউন্ড আসলে কালার শো করছে এটা একটা আননোন স্ট্রাকচার কিন্তু বের করতে হয়েছে, ঠিক আছে। এই আননোন স্ট্রাকচারটা বের করার সময় তোমার কিন্তু এই ভ্যালুগুলো তখন কাজে লাগে। আমরা তখন সাধারণত নোন স্ট্রাকচার পড়ছি, তাই না? কিন্তু তোমার যখন হায়ার স্টাডিজে যাবা তখন কিন্তু অনেক আননোন স্ট্রাকচার, অনেক বড় বড় স্ট্রাকচার আসবে, তখন এই ভ্যালুগুলো তোমার কাজে লাগে, ঠিক আছে। মানে নলেজ থাকলে তোমার স্ট্রাকচার সলভ করতে সুবিধা হয়। আচ্ছা, ট্রাই সাবস্টিটিউট থাকতে দেখো একটা বেন্ডিং ভ্যালু অ্যাজ ইউজুয়ালি দুটো আমরা পাচ্ছি, ব্যান্ড পাচ্ছি, আর এখানে একটা বেন্ডিং ভ্যালু পাচ্ছি। আর যদি টেট্রা সাবস্টিটিউট হয় এখানে কি কি আসলে পাবো না, শুধুমাত্র কার্বন কার্বন ডাবল বন্ড যদি পাইও সেটা ভেরি উইক, যেটা তুমি হচ্ছে আদারওয়াইজ যে ওভারটোন ব্যান্ড কিংবা হচ্ছে তোমার নয়েজের জন্য তুমি এটা অনেক সময় বুঝতেই পারা যায় না, অনেক নয়েজ আছে কিন্তু, ঠিক আছে। একটা স্পেকট্রাম যখন আমরা নেই, দেখো এই যে আননোন নয়েজ, ঠিক আছে, এই যে নয়েজ গুলো আসতেছে কার সাথে, যে কার ভাইব্রেশন হচ্ছে, কোন বন্ডটা, যে ইভেন তোমার হচ্ছে এই যে সিএইচ, এই সিএইচ প্রত্যেকটা ডিফারেন্ট কিন্তু অ্যাবজর্ব করতে পারে, ঠিক আছে। অনেক সময় কার্বন কার্বন সিঙ্গেল বন্ডও কিছুটা পিক দিয়ে দেয়, বুঝছো, একটা অ্যাবজর্পশন ব্যান্ড দিয়ে দেয়, এরকম আর কি। এইসব ছোটগুলো ইগনোর করতে হয়, জাস্ট তোমার হচ্ছে স্ট্রং ব্যান্ড গুলো কাউন্ট করতে হয়। আচ্ছা, এটা গেল। আর যদি বেনজিন রিং এ সাবস্টিটিউশন যদি আমি ডিফারেন্সিয়েট করতে চাই, সেটা কিভাবে হবে? মনো সাবস্টিটিউটেড, এগুলো এই পার্টটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। কেন বলো দেখি? কারণ হচ্ছে তোমার হচ্ছে একটা বেনজিনের স্ট্রাকচার যদি তোমার আসে, এই পার্টটা ইম্পর্টেন্ট, প্লাস আমি যদি তোমার জেম ডাইমিথাইল আর হচ্ছে তোমার টারশিয়ারি বিটাল পড়লাম, এই পার্টটাও কিন্তু ইম্পর্টেন্ট। কোনো আননোন স্ট্রাকচার তোমাকে দেওয়া হয়েছে, তুমি ওই পার্টটা আছে কিনা ওখান থেকে বের করতে পারো। আবার একটা বেনজিন রিং মনো সাবস্টিটিউটেড অর্থ মেটা নাকি প্যারা, এটাও কিন্তু বের করতে পারো বেন্ডিং ভ্যালু দেখে। মনো যদি হয় তাহলে দুইটা বেন্ডিং ভ্যালু থাকবে, একটা হচ্ছে 690 থেকে 710 এর মধ্যে 730 থেকে 770, সাধারণত 750 হয়, এটা 750 একটা স্ট্রং, দুইটা স্ট্রং পিক থাকে, এটাও স্ট্রং থাকে এটাও স্ট্রং থাকে। অর্থতে শুধুমাত্র একটা বেন্ডিং ভ্যালু পাবে 750 এ স্ট্রং। মেটা হলে আমি তোমাদেরকে পিককে পরে দেখাবো, মেটা হলে কি হবে, আমি তিনটা ভ্যালু পাবো, তিনটা। সাধারণত এই দুটো স্ট্রং হয়, এটা কিছুটা স্ট্রং কম হয়, মিডিয়াম টাইপের হয়, ঠিক আছে। খুব বেশি স্ট্রং কিন্তু 880টা হয় না, কিন্তু প্রথম দুটা 6 এবং 27 ঘরে যে দুটা মান থাকে সেই দুটা কিন্তু খুবই স্ট্রং হয়। প্যারাতে 808 থেকে 850, এক্স্যাক্টলি 850 সাধারণত পাওয়া যায়, 850 855। প্যারাতে যদি প্যারা ডাই সাবস্টিটিউট হয় অনেক স্ট্রং একটা পিক পাই। আমি দেখো তোমাদের একটা ছবি দেখাই, স্পেকট্রাম যদি দেখাই, দেখো এটা কি অর্থ দেখো, এই যে এটা একটা, কিন্তু আমরা বলছিলাম অর্থতে কিন্তু আমরা একটা পাবো, এই যে 750, দেখো 750 দিকে একটা স্ট্রং পিক কিন্তু আমরা পাচ্ছি। এটা কি মেটার ক্ষেত্রে তিনটা, দেখো একটা কিন্তু একটু মিডিয়াম, হ্যাঁ বেশি মানেরটা একটু মিডিয়াম হবে, মানে 8 ঘরে যেটা সেটা একটু মিডিয়াম হবে, 8 না কিসের ঘরে ছিল এটা, হ্যাঁ 6 7 8, এই দুটো একটু স্ট্রং হবে, মানে লাস্টের দুটো একটু স্ট্রং হবে, পরেরটা একটু তোমার ইন্টেন্সিটিটা একটু মিডিয়াম ছোট হয়ে আসবে আর কি। এটা থাকলে হচ্ছে তোমার এই রিজিয়নে তাহলে তোমার কি হয়, এটা মেটা সাবস্টিটিউট হয়। আচ্ছা আসিফ হাসান, তোমার করো, তুমি ক্লাস তো রেকর্ড হচ্ছে, সমস্যা নেই, পরে রেকর্ডিংটা নিয়ে নিও। আচ্ছা, এটা যদি প্যারা সাবস্টিটিউশন হয়, প্যারা ডাই সাবস্টিটিউট হয়, প্যারার জন্য দেখো 890 তে আমরা একটা স্ট্রং পিক পাচ্ছি, ঠিক আছে। অর্থর জন্য 750, এটার জন্য 850, প্যারার জন্য 850, ঠিক আছে। দেখো 850 একটা স্ট্রং পিক প্যারা সাবস্টিটিউটের জন্য। আর বাকিগুলো তো তোমাদের বুঝতে পারার কথা। দেখো এখানে একটা অ্যালকেনের সিএইচ আসছে, কার্বন কার্বন কি বলে অ্যারোমেটিক ডাবল বন্ডের সিএইচ আছে এখানে, এই অ্যারোমেটিক ডাবল বন্ডের সিএইচটাও কিন্তু অনেক উইক আসে এবং
অ্যালিফ্যাটিক সিএইচ কে ওভারল্যাপ করে যায়। এই দেখো অ্যালিফ্যাটিক সিএইচ যদি না থাকতো তাহলে কিন্তু এটা স্মুথ আসতো, এরকম আসতো। কিন্তু যেহেতু এরকম পিকাস্টিক ভেঙে আসছে, এখান থেকে এইটুকু দেখে বুঝতে পারতে হবে যেখানে অ্যারোমেটিকের সিএইচ আছে। আচ্ছা নেক্সট চলে যাই। হাইড্রোজেন বন্ডিং নিয়ে কিছু কোশ্চেন দেখাবো। অনেকগুলা বই, তোমার এই 3টা বইয়ের তোমাদের আমি নাম দিয়েছি, 3টা বই ছাড়াও কিন্তু অনেক বই ইউজ করা হয়েছে। তোমরা তো কেম্পের বই পাওনি, আমি মনে করো আমি জাস্ট এই হুবহু প্রশ্ন তুলে দিলাম, অনেকে এটার স্ট্রাকচার দিতে পারবে না। স্ট্রাকচার দিতে পারে, প্রশ্ন উত্তর দিব কিভাবে বলো? অনেক স্টুডেন্ট আছে এরকম, আমি খাতায় পেয়েছি পরীক্ষায়। আচ্ছা তো হাইড্রোক্সিল মূলকটা কি করে, যেহেতু হাইড্রোক্সিল মূলকটা মাঝখানে দুই পাশে যেটা পোলার গ্রুপ, এই হাইড্রোক্সিল মূলকটা একবার কার্বনিলের সাথে একবার নাইট্রো মূলকের সাথে হাইড্রোজেন বন্ড ফর্ম করে। যখন কার্বনিলের সাথে বন্ড ফর্ম করবে হাইড্রোজেন বন্ডটা, সরি, তখন কি হয়, কার্বনিল ব্যান্ডটা হচ্ছে উইক হয়ে যায়। উইক হলে কি হয়, ফোর্স কনস্ট্যান্ট কমে যায়, মানটা একটু কম আসছে। ম্যাম 1658 বলো। বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, কেন বুঝতেছি না ম্যাম। আচ্ছা ডিসকানেক্ট হলে সমস্যা নাই, তুমি আর করো, আমি তো রেকর্ড করছি, রেকর্ড হচ্ছে ক্লাস, আমি এই আজকে রেকর্ডিংটা দিয়ে দিব, ঠিক আছে? দেখো কার্বনিল ফাংশনাল গ্রুপটা তোমার হচ্ছে ওইচ এর সাথে যখন বন্ড ফর্ম করছে তখন, তোমার ওকে মিউট করে না, যদি একে মিউট করে না, আমি মিউট করে দিচ্ছি। আচ্ছা ওইচ এর সাথে কার্বনিল ফাংশনাল গ্রুপ যখন হাইড্রোজেন বন্ড করছে তখন এই বন্ডটা কিছুটা উইক হয়ে যাচ্ছে। উইক হলে কি হবে, ফোর্স কনস্ট্যান্টটা কমে যাবে, কমে গেলে কি হবে, তখন একটা কম ভ্যালুতে অ্যাবজর্ব করবে 1658। তোমাদের কিন্তু যখন এই দুটো মান দেওয়া থাকবে কোন ব্যান্ডের জন্য কোন অ্যাবজর্পশন ব্যান্ড, এটা কিন্তু তোমাদের লিখে দিতে হবে। যেমন 1658 হচ্ছে এটার ক্ষেত্রে যখন কার্বনের সাথে হাইড্রোজেন বন্ড করে। আর যখন এই হাইড্রোক্সি মূলকটা নাইট্রোজেনের সাথে তোমার হাইড্রোজেন বন্ডিং এ যাবে তখন এই গ্রুপটা কি হবে, ফ্রি থাকবে। খেয়াল করো সিঙ্গেল বন্ড বরাবর কিন্তু রোটেট করতে পারে, রোটেট করলে কিন্তু কার্বনিল মূলকটা যদি ওই পাশে চলে যায় তখন ওইটা যখন নাইট্রো মূলকের সাথে হাইড্রোজেন বন্ডিং এ যাবে তখন এটা কি ফ্রি থাকবে। ফ্রি থাকলে যেটা ইউজুয়াল নাম্বার, যেহেতু বেনজিনের সাথে কানেক্টেড, খেয়াল করো বেনজিনের সাথে কানেক্টেড তার মানে কি এখানে কনজুগেশন আছে। কনজুগেশন থাকলে আমরা কি জানি, কার্বনিলের ভ্যালু কমে যায়, সেক্ষেত্রে এটা হবে 1692। একটু কমবেই, 1600 ঘরে, দুটাই 1600 ঘরে আসবে, কিন্তু কোনটা বেশি হবে, যখন কার্বনিলটা ফ্রি থাকবে সেটা একটু বেশি হবে, যখন কার্বনিল হাইড্রোজেন বন্ডিং এ যাবে সেটা কমে যাবে। আচ্ছা এখানে আরো কিছু এক্সাম্পল আছে, সিরিজ আসতে পারে পরীক্ষার সময়, মনে করো এই সিরিজটা দেওয়া আছে, এটা হচ্ছে তোমার অ্যালিফ্যাটিক, এটা হচ্ছে বেনজালডিহাইড, এটা হচ্ছে 2 হাইড্রক্সি বেনজালডিহাইড। খুবই ইজি, যদি এখানে যেহেতু এখানে কনজুগেশন নাই, কনজুগেশন না থাকলে কি হয়, ভ্যালু কিন্তু বাড়ে, সেক্ষেত্রে 1730, আর এখানে আসছে 1700 দিয়েছে, 1690, 1700 এরকম আছে। এখানে কনজুগেশন আছে, কনজুগেশন লোয়ার্স দ্য অ্যাবজর্পশন ভ্যালু। আর এখানে কি আছে, কনজুগেশন আছে প্লাস আবার হাইড্রোজেন বন্ডিং আছে, হাইড্রোজেন বন্ডিং সবসময় মানটা কমিয়ে দেয়, এটা মনে রাখবা। তাহলে এই কার্বনিল মূলকটা কি হচ্ছে, এক নাম্বার হচ্ছে সে কনজুগেশন ফেস করছে, আবার হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে বন্ডটা উইক হয়ে যাচ্ছে। উইক মানে লেন্থেনিং হচ্ছে, বন্ড ফোর্স কনস্ট্যান্ট কমে যাচ্ছে, ফোর্স কনস্ট্যান্ট কমলে ফ্রিকোয়েন্সি অফ অ্যাবজর্পশনটাও কমে যাবে। আচ্ছা যদি কখনো কনফার্মেশনাল কোনো চেঞ্জ এরকম পরীক্ষায় কিন্তু এরকম স্ট্রাকচার দিয়ে দেয়, যে নিচের কনফার্মেশন গুলোকে তুমি আয়ার দিয়ে কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারো, এরকম প্রশ্ন পরীক্ষায় আসে। তো এই ধরনের প্রশ্ন যদি থাকে, দেখো CH2OH এক্সিয়াল যদি থাকে, দেখো দুটো গ্রুপের মাঝখানে দূরত্ব কিন্তু অনেক বেশি, 4 অ্যাংস্ট্রমের চেয়ে বেশি, যার কারণে এখানে কোনো হাইড্রোজেন বন্ডিং হয় না। না হলে আমি কি পাই, এখানে ফ্রি OH পাই, ঠিক আছে, ফ্রি OH। আর এক্ষেত্রে কি হয়, এক্সিয়াল ইকুইটোরিয়াল অথবা ইকুইটোরিয়াল যখন থাকে দুইটা মেইন গ্রুপ, তখন কি হচ্ছে, হাইড্রোজেন বন্ডিং পসিবল হয়, সেখানে আমরা কি পাই, হাইড্রোজেন বন্ডেড একটা ব্রড OH ব্যান্ড পাই, কিন্তু এটা ক্ষেত্রে কিন্তু ব্রড OH ব্যান্ড আমরা পাচ্ছি না। তাই বুঝতে পারছো তো নাকি? জি ম্যাম। জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা এটা হচ্ছে কি, এটা হচ্ছে আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন।
এস সিস এবং এস ট্রান্সকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি একই হবে হাইড্রোজেন বন্ডিং দিয়ে। এস সিস মানে কি, এটা হচ্ছে সিঙ্গেল বন্ড বরাবর দুইটা ডাবল বন্ড সিস পজিশনে আছে, খেয়াল করো এই সিঙ্গেল বন্ডের তুলনায় দুটো ডাবল বন্ড সিস পজিশনে আছে। সিস পজিশনে থাকলে এখানে হাইড্রোজেন বন্ডিং পসিবল হয়। হ্যাঁ, এটার নাম কি, কম্পাউন্ডের নাম ডাইবেনজাইল অ্যাসিটোন। এটা কিন্তু আমরা সেকেন্ড ইয়ারে প্র্যাকটিক্যাল করি, ডাইবেনজাইল অ্যাসিটোন সিনথেসিস। আমি যাই হোক ওটা না যাচ্ছি। এই যে ডাবল বন্ড অক্সিজেনটা কাছাকাছি হওয়ার কারণে এস সিস এর ক্ষেত্রে তোমার হচ্ছে হাইড্রোজেন বন্ডিং পসিবল হয়, বেরোটা কি হবে, কার্বনিল মূলকের বেরোটা কমে যাবে। আর যদি এস ট্রান্স হয় তখন কি হবে, দেখো দূরত্বটা কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে এই কার্বনের সাথে এই হাইড্রোজেনের। সেক্ষেত্রে কি হচ্ছে, এস ট্রান্স এর ক্ষেত্রে তোমার হাইড্রোজেন বন্ডিং পসিবল হয় না, মানটা একটু বেশিতে আসে। ঠিক আছে, একটু বেশিতে আসে নো হাইড্রোজেন বন্ডিং। আচ্ছা, এটা আমাদের লাস্ট ক্লাসে পড়িয়েছি আমি অলরেডি, যে তোমার টারশিয়ারি বিউটাইল প্যারা টারশিয়ারি বিউটাইল ফেরল অথবা যদি অর্থ পজিশনে হয় সেক্ষেত্রে স্পেকট্রামটা কেমন আসবে। আমি তোমাদের মিউট করে দিই, দাঁড়াও। ঠিক আছে, যেটা বলছিলাম এটা আগের কাছে পড়িয়েছি, তা একটু বলে দেই। প্যারা টারশিয়ারি বিউটাইল ফেনল যখন থাকবে তখন এখানে আমরা কি পাচ্ছি, একটা হাইড্রোজেন বন্ডের ওএইচ ব্যান্ড পাচ্ছি, একটা ব্রড ব্যান্ড পাচ্ছি। এক্ষেত্রে কি হচ্ছে, অর্থ পজিশনে একটা টারশিয়ারি বিউটাইল গ্রুপ যখন থাকবে তখনই আমাকে স্টেরিক হিন্ড্রেন্সের কথা চিন্তা করতে হবে। এই মলিকুলটার এক পাশে ফ্রি থাকবে, এক পাশে ফ্রি, কিন্তু এই পাশটা কিন্তু ফ্রি না, এখানে কোনো ওএইচ আসতে পারবে না, এই পাশ দিয়ে এক পাশ দিয়ে আসতে পারবে। এই কারণে কিছু সংখ্যক মলিকুল হাইড্রোজেন বন্ডিং এ পার্টিসিপেট করবে, কিছু কিছু মলিকুল ফ্রি থাকবে। তো এখানে এই যে আমি এই স্পেকট্রামটা পাবো, ফ্রি ওএইচ, কিছু হাইড্রোজেন বন্ডেড ওএইচ। আর এখানে ব্যয় অর্থ যদি হয় সেক্ষেত্রে কোনো ধরনের কোনো ব্যান্ড আমরা পাবো না, একটা ফ্রি ওএইচ ব্যান্ড শুধু পাচ্ছি। ঠিক আছে, দেখো নেক্সট স্লাইডে যাচ্ছি। এটাও পড়ানো হয়েছে। কার্বনিল কম্পাউন্ডের ক্ষেত্রে তোমার ভ্যালুগুলো কেমন আসে, কার্বনিল কম্পাউন্ডের ক্ষেত্রে ভ্যালুগুলো কেমন আসে এটা পড়েছি। তো আবার একটু যে স্লাইডের মাধ্যমে দেখাই দেওয়া যে অ্যালডিহাইড কিটোনস হচ্ছে তোমার বেস ভ্যালু, এর থেকে অ্যালডিহাইড একটু বেশিতে আসে, অ্যাস্টারটা আরো বেশিতে আসে, অ্যানহাইড্রাইড অ্যাসিড ক্লোরাইড এগুলো একটু বেশিতে আসে। এখানে কি হয়, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দুইটা কারণে, আমি একটু বলি তোমাদের। একটু বের করে নিই খাতাটা। আচ্ছা, ম্যাক্সিমাম জিনিস হলো ভ্যালু কমিয়ে দেয়। হ্যাঁ, ইলেকট্রন ডোনেশন থাকলে না, ভ্যালুটা একটু বাড়ে, ডোনেশন থাকলে। রেজোনেন্স এবং হাইড্রোজেন বন্ডিং থাকলে, মানে কনজুগেশন এবং হাইড্রোজেন বন্ডিং থাকলে ভ্যালুটা কমে যায়। হ্যাঁ, আর যদি উইথড্রয়িং ইফেক্ট থাকে সেক্ষেত্রে ভ্যালুটা বেড়ে যায়। ঠিক আছে, এই কয়েকটা পয়েন্ট দিয়ে এই কার্বনের মূলকে এগুলো তোমরা ডিফারেন্ট ব্যাখ্যা করতে পারবে। আচ্ছা, factors that influence the carbon oxygen stretching vibration। ঠিক আছে, এখানেও তোমাদের ম্যাক্সিমাম জিনিস তোমার জানো, বুঝো। এটা একটা হচ্ছে কনজুগেশন ইফেক্ট অথবা মেসোমারিক ইফেক্ট যেটাকে বলে। ডাবল বন্ড থাকলে অবশ্যই ভ্যালুটা কি হবে, সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে ডিরেক্টলি। সিঙ্গেল বন্ড থাকলে আমরা কি বলছি, ভ্যালুটা কমে যাচ্ছে। The introduction of a carbon double bond adjacent to a carbonyl group, মানে যদি তোমার কনজুগেটেড অবস্থা থাকে, results in delocalization of the p electrons in C double bond O, C double bond carbon. This conjugation increases the single bond character of the, খেয়াল করো দুইটারই কিন্তু সিঙ্গেল বন্ড ক্যারেক্টার চলে আসে। কার্বন কার্বন অক্সিজেন, এখানে ডাবল বন্ড হবে, কার্বন কার্বন ডাবল বন্ডের in the resonance hybrid and hence lowers the force constant. The force constant কমে যায়, ভ্যালুটাও কমে আসে। আচ্ছা, আলফা সাবস্টিটিউশন ইফেক্ট, এটা অনেকগুলো পয়েন্ট আসতে পারে এখানে। আচ্ছা, আলফা কার্বনে মানে কার্বনিল কার্বন নিয়ে আমি কথা বলছি, তার পাশের কার্বন যেটা থাকবে সেটাকে আমরা বলবো আলফা কার্বন। আলফা কার্বনে যদি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে সেক্ষেত্রে ভ্যালুটা বাড়বে। ইলেকট্রন উইথড্র করলে কি হবে, এই যে লোন পেয়ারটা তোমার এইদিকে চলে আসার চেষ্টা করবে, যার কারণে এইটা উইথড্রয়িং এর কারণে কার্বনের ফোর্স কনস্ট্যান্টটা বেড়ে যাবে, বন্ড স্ট্রেংথ বাড়বে। এই কারণে তোমার কি হবে, তুমি এটার ফ্রিকোয়েন্সি অফ অ্যাবজর্পশনটা বেড়ে যাবে। ইলেকট্রন উইথড্রয়িং ইফেক্ট, হ্যাঁ বাড়বে।
Electron withdrawing effect removes electron from the carbon of the carbon oxygen double bond. This removal is compensated for the tightening of the pi bond, shortening, which increases the force constant and leads to an increase in the absorption frequency. আচ্ছা, হাইড্রোজেন বন্ড আমরা কি জানি? হাইড্রোজেন বন্ডিং এর জন্য কার্বনের মানটা কমে যায়, ঠিক আছে? লোয়ার দ্য স্ট্রেচিং ফোর্স, লোয়ারিং দ্য অ্যাবজর্পশন ফ্রিকোয়েন্সি। হাইড্রোজেন তো খালি পয়েন্টটা মনে রাখবা, পয়েন্ট কুড়িয়ে পয়েন্ট আসবে, ব্যাখ্যা তোমরা সবাই জানো। আচ্ছা, ফিল্ড ইফেক্ট একটা ইম্পর্টেন্ট জিনিস, ফিল্ড ইফেক্ট আসতে পারে। ফিল্ড ইফেক্টটা কি? ফিল্ড ইফেক্ট হলো তোমার যদি দুইটা পোলার গ্রুপ, হ্যাঁ, দুইটা পোলার গ্রুপ যদি জাস্ট একটা সিঙ্গেল বন্ড দ্বারা তোমার ডিসটেন্স, একটা সিঙ্গেল বন্ড ডিসটেন্সে থাকে, সেক্ষেত্রে ইনফ্লুয়েন্সটা কি হয়? দুইটা যে ইলেকট্রনিক গ্রুপ আছে, এই পোলার গ্রুপ আছে, পোলার গ্রুপের পোলারিটি কিংবা হচ্ছে ইলেকট্রনিক্যাল নন বন্ডের যে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনের ইন্টারঅ্যাকশনের কারণে যে রেজাল্টটা হয় সেটাকে বলা হয় ফিল্ড ইফেক্ট, ঠিক আছে? ফিল্ড ইফেক্টটা কি? মনে করো যে এইটা একটা পোলার গ্রুপ, এটাও একটা পোলার গ্রুপ। এই ফিল্ড ইফেক্ট আর এই যে আলফা সাবস্টিটিউশন ইফেক্টটা কিন্তু অনেকটা কাছাকাছি, দুই বই থেকে নেওয়া, ঠিক আছে? দুটা পোলার গ্রুপ একটা সিঙ্গেল বন্ড দ্বারা মানে সেপারেট করা হলে এই যে তোমার লোন পেয়ার, এই লোন পেয়ারের সাথে লোন পেয়ারের যে ইন্টারঅ্যাকশনটা হচ্ছে, এই যে দিস ডাইপোলার non-bonded interaction are of electrostatic in origin is called the field effect. এদের মধ্যে সমস্যাটা কি হয়? এটা কোনটার মান বেশি হয় বলো তো? দেখতে তো পাচ্ছ, ইকুইটোরাল যদি হয়, ইকুইটোরাল পজিশন যদি ক্লোরিন থাকে, সেক্ষেত্রে মানটা বেড়ে যায়। কেন বেড়ে যায়? কাছাকাছি ম্যাম, এই কারণে কাছাকাছি থাকলে কি হয় বলো দেখি? আর এখানে দূরে রিপ্লাস আছে, করবে না। রিপালশন হয়। রিপালশন হলে কার্বনিল কেন বাড়ছে? রিপালশন তো হবে, ক্লোরিন এখানে যে এতগুলো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, সরি নন বন্ডেড, লন পেয়ার নিচে দিয়ে ক্লোরিনটা বেরিয়ে যেতে পারে আলফা হ্যালোজেন। হ্যাঁ, এই ইলেকট্রন রিপালশনের কারণে এই ইলেকট্রনগুলো মানে দূরে সরতে চায়। দূরে সরতে যাওয়ার কারণে কি হয়? এই বন্ডটা শর্ট হয়ে যায়। শর্ট হওয়ার কারণে এটার মানটা একটু কমে যায়। ম্যাম কোন বন্ডটা ম্যাম, কার্বন অক্সিজেনেরটা নাকি ওই যে মাঝখানেরটা? কার্বন অক্সিজেন ম্যামের ইয়াতে একটু প্রবলেম হচ্ছে। ম্যাম কথা শোনা যাচ্ছে না। ম্যামের কথা শোনা যাচ্ছে না। ম্যামের ওখানে কোনো একটা প্রবলেম হয়েছে। আচ্ছা, মিট করে নি একটু। আচ্ছা, এখানে কি হচ্ছে? ক্লোরিন অক্সিজেনের ইলেকট্রনিক্যাল রিপালশনের কারণে অক্সিজেনের লোন পেয়ারটা তোমার হচ্ছে কার্বন দিকে আসার চেষ্টা করে, যার কারণে বন্ডটা একটু স্ট্রং হয়, ভ্যালুটা বেড়ে যায়। আচ্ছা, ইলেকট্রনিক ইফেক্টটা কি? ইলেকট্রনিক ইফেক্টটা খুব ইজি। ইলেকট্রনিক ইফেক্টটা তোমার হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং কিংবা ডোনেটিং গ্রুপ থাকলে কার্বনের ভ্যালু কি চেঞ্জ হবে? যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হবে হায়ার দ্য CO ভ্যালু, ঠিক আছে? আর যদি উইথড্রয়িং গ্রুপ থাকলে কার্বনের ভ্যালুটা বেড়ে যায়। আর ডোনেটিং গ্রুপ থাকলে ডিরেক্টলি ডোনেটিং গ্রুপ হয় মানে হচ্ছে OCH3 এরকম, তো সেক্ষেত্রে ভ্যালুটা কমে যায়। আচ্ছা, ইফেক্ট অফ রিং স্ট্রেন, এটাও খুব ইম্পর্টেন্ট। ইফেক্ট অফ রিং স্ট্রেন দিয়ে অনেক প্রশ্ন হয়, এটাতে প্রশ্ন হয়, এখান থেকে প্রশ্ন হয়, অনেক প্রশ্ন হয় কিন্তু ইফেক্ট অফ রিং স্ট্রেন দিয়ে। আচ্ছা, 6 মেম্বার রিং যখন স্ট্রেন বাড়ে, কার্বনিলের ভ্যালুটা বেড়ে যায়, ঠিক আছে? ডিক্রিজিং দ্য রিং সাইজ, ডিক্রিজিং রিং সাইজ মানে এই তোমাদের সবাইকে মিউট করে না, যেটাকে মিউট করে রাখো। আমি বারবার খালি আনমিউট করতেছি, সরি মিউট করতেছি, আমি বারবার আনমিউট করে দিচ্ছ। দেখো, রিং সাইজ যখন ডিক্রিজ করবে তখন রিং স্ট্রেন বাড়বে। রিং স্ট্রেন যখন বাড়বে তখন ফ্রিকোয়েন্সি অফ অ্যাবজর্পশনটাও বেড়ে যাবে কার্বনিলের ক্ষেত্রে, ঠিক আছে? এটা একটা উদাহরণ দেখো, এটা কি? যদি তুমি নরমাল কিটোন থেকে শুরু করো 1715, সাইক্লোহেক্সানোন, সাইক্লোপেন্টানোন, সাইক্লোবিউটানোন, আর এটা কি
ইথেন এথেন সাইক্লোপেন্টানন, ঠিক আছে। এই যে তোমার দেখো যখন তোমার রিং সাইজ যখন ডিক্রিজ করছে তখন ভ্যালুগুলো কার্বনিল স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? অথবা তুমি যদি কার্বন কার্বন ডাবল বন্ড এক্সোসাইক্লিক ডাবল বন্ড খেয়াল করো, এক্সোসাইক্লিক ডাবল বন্ড যদি খেয়াল করো সেক্ষেত্রেও কিন্তু দেখো সেক্ষেত্রেও কিন্তু ভ্যালুটা কমে আসে, সরি বেড়ে যায়। রিং সাইজ যখন কমছে তখন ভ্যালুটা বাড়ছে। এটা বাদ দাও, এটা 1651, 51, 57, 78, 1780। এই যে রিং সাইজ রিং স্ট্রেনের কথা বলছি, রিং স্ট্রেন যখন বাড়ছে তোমার কার্বনিল ফাংশনাল গ্রুপ অথবা হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ডের ভ্যালুটা বেড়ে যায়। এটা হচ্ছে কেন, তাই তো? প্রশ্নটা হচ্ছে কেন। এখানে দুইটা টপিক তোমার স্পষ্টত মনে রাখতে হবে, দুটো টপিক। এক নাম্বার টপিক হচ্ছে sp3 sp2 sp। এটার ক্ষেত্রে অ্যাঙ্গেল গুলো কত হয় আমাকে একটু বলো, অ্যাঙ্গেল কত হয় বলো? sp3 ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল কত হয়? 109.5 ডিগ্রি। 109.5 এটা হচ্ছে 180 আর 180। ঠিক আছে। তার মানে কি একটা জিনিস এখানে দুটো জিনিস খেয়াল করতে হবে, বন্ড অ্যাঙ্গেল বাড়ছে যখন পি ক্যারেক্টার কমে যায়, ঠিক আছে। তার মানে পি ক্যারেক্টার তোমার বাড়লে increasing p character increasing bond angle, ঠিক আছে। এই টপিকটা আগে মাথায় আনতে হবে। যখন বন্ড অ্যাঙ্গেল কমে যাচ্ছে, এখন দেখো এখান থেকে যদি খেয়াল করি এই বন্ড অ্যাঙ্গেল থেকে কিন্তু এখানে প্রত্যেকটাতে কিন্তু বন্ড অ্যাঙ্গেল আস্তে আস্তে কি হয়, কমে যায়, ঠিক আছে। এই যে তোমার বন্ড অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে, বন্ড অ্যাঙ্গেল কমে যাওয়া মানে হচ্ছে অ্যাঙ্গেল স্ট্রেন বৃদ্ধি পাওয়া। হ্যাঁ, স্ট্রেন বৃদ্ধি পাচ্ছে, আবার পি ক্যারেক্টার বাড়া। খেয়াল করো কি বলতেছি, বন্ড অ্যাঙ্গেল বাড়ছে, এখানে বন্ড অ্যাঙ্গেল কমছে, এদিক দিয়ে গেলে বন্ড অ্যাঙ্গেল কমছে, বন্ড অ্যাঙ্গেল কমে যাচ্ছে, তার মানে পি ক্যারেক্টার বেড়ে যাচ্ছে, ঠিক আছে। খেয়াল করো কিন্তু একটু একটু জটিল আছে এই বিষয়গুলো, একটু কনফিউজিং। ম্যাডাম এস ক্যারেক্টার হবে না? পি ক্যারেক্টার P3 P2 P এই জিনিসটা খেয়াল করতে হবে। একটু ওয়েট করো, আমাকে একটু সেটেল ডাউন হতে দাও। এখানে আচ্ছা দেখো আমি একটু বলি, দেখো ম্যাডাম এস ক্যারেক্টার হবে না? আচ্ছা আমি একটু বলি, বলছি না এস ক্যারেক্টার একটু পরে, এস ক্যারেক্টারটা পরে আমি বলি। অ্যাঙ্গেলটা শুধু সাইকেলের কথাটা চিন্তা করবে আগে। সাইকেলের ক্ষেত্রে তোমার বন্ড অ্যাঙ্গেল কমে যাচ্ছে যখন রিং স্ট্রেন বাড়ছে, রিং স্ট্রেন যখন বাড়ছে বন্ড অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে। বন্ড অ্যাঙ্গেল কমা মানে কি, যখন sp3 দেখো এখানে p পার্সেন্টেজ বেশি না, p পার্সেন্টেজ যখন বেশি হয় তখন কিন্তু 109 ডিগ্রি হয়। তার মানে p যখন বাড়ছে তখন তোমার অ্যাঙ্গেল কমছে, ঠিক আছে। ম্যাম এখানে সবগুলো sp2 না? আমি বলতেছি sp2 তো অবশ্যই সবগুলো sp2। হ্যাঁ, এই কার্বনটা sp2, এগুলা তো আবার sp3, এগুলো তো sp3। হ্যাঁ, এটা sp2। আমি একটু দেখি বলে নেই, এই কার্বনটা তুমি যদি খেয়াল করো যখন বন্ড অ্যাঙ্গেল কমতে থাকে অথবা রিং স্ট্রেন যখন বাড়তে থাকে তখন কি হয়, তখন তোমার হচ্ছে তোমার পি ক্যারেক্টার বেড়ে যায়, ঠিক আছে। বন্ড অ্যাঙ্গেল কমার সাথে পি ক্যারেক্টারটা বাড়ে। পি ক্যারেক্টারটা বাড়ার কারণে কার্বনিল কার্বন যেহেতু sp2 হাইব্রিডাইজ, ঠিক আছে, এটা কিন্তু ফিক্সড sp2 হাইব্রিডাইজ, কিন্তু একটা sp2 হাইব্রিডাইজ কার্বন যখন রিং ফরমেশনে যাবে
তখন কি, যখন স্ট্রেন রিং হচ্ছে, যেমন তোমার প্রোপেন হচ্ছে, হ্যাঁ সাইক্লোপ্রোপানন হচ্ছে, তখন কি হচ্ছে, এই সাইক্লোপ্রোপানন যখন রিং এ পার্টিসিপেট করছে, কার্বনিল মূলকের যে কার্বনটা, সে কার্বন যখন সাইকেলে পার্টিসিপেট করছে, তখন রিং স্ট্রেনের কারণে পি ক্যারেক্টারটা এই সাইকেলটাতে বেশি যাচ্ছে। sp2 টা কি হয় সাধারণত, আমি তোমাদের একটু দেখাচ্ছি। হ্যাঁ দেখো, sp2 তো এরকম হয় তাই না, ট্রায়াঙ্গেল শেপ হয় না, 3টা sp2 থাকে, sp2। এখন যখন রিং স্ট্রেন বাড়ে, মানে রিং সাইজ যখন কমে যাচ্ছে, তখন কি হয়, এই কার্বনটা স্ট্রেন ফিল করে। স্ট্রেন ফিল করলে কি হয়, স্ট্রেন ফিল করার মানে হচ্ছে তোমাদের বারবার বলতেছি একটু মিউট করে রাখো, বারবার আনমিউট করে দিচ্ছি তোমরা। এখানে কি হয়, sp2 তে তোমার হচ্ছে পি ক্যারেক্টারটা এই দুটা লোবের মধ্যে পি ক্যারেক্টারটা বেড়ে যায়। কারণ কি, রিং স্ট্রেনের কারণে পি ক্যারেক্টার যখন বাড়ে, এটা একটু মানে লম্বা হয়ে যাওয়ার চেষ্টা করে, এই দুটা লোব এই দুটো যখন লম্বা হয়ে যাওয়ার চেষ্টা করে, কিংবা হচ্ছে তোমার পি ক্যারেক্টার বেশি কারণে ডাম্বেল শেপ চলে আসতে চায়, তখন কি হয়, আদার্স যে তোমার একটা বাদ থাকে, এটা একটু শর্ট হয়ে আসে। এটাতে এস ক্যারেক্টার মানে নিজেদের মধ্যেই 3টা লোবের মধ্যে নিজেরা একটু মিনিমাইজ করে নেয়, নিজে একটু অ্যাডজাস্ট করে নেয়। অ্যাডজাস্ট করে কিভাবে, মেজাজ খারাপ লাগে, তাই 3টার মধ্যে একটাতে এস ক্যারেক্টার বাড়িয়ে দিচ্ছে, এস ক্যারেক্টার, আর বাকি দুটার মধ্যে পি ক্যারেক্টার বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, পি ক্যারেক্টার বাড়িয়ে দিচ্ছে মানে কি, এই যে শেপ গুলো আগে তো সিমেট্রিক ছিল, 3টা লোবই তো সমান ছিল, কিন্তু যখন রিং ফর্মেশনে যায়, স্ট্রেন হয়, তখন কি হয়, পি পার্সেন্টেজটা বেশি হয়। পি পার্সেন্টেজ কেন বেশি হয়, আমি বললাম যেটা, যে অ্যাঙ্গেল যখন কমে পি পার্সেন্টেজ কিন্তু বাড়ে। খেয়াল করো, 180 যখন হয় তখন পিটা কি 50%, এখানে কি, এখানে কত পার্সেন্ট থাকে, মানে 3টা পি থাকে, 3টা পি অরবিটাল থাকে, আর হচ্ছে এখানে একটা পি অরবিটাল। ঠিক আছে, পি অরবিটালের সংখ্যা যখন এখানে বেড়ে যাচ্ছে, তখন অ্যাঙ্গেলটা কিন্তু কমে যাচ্ছে। এখানেও অ্যাঙ্গেল কমছে। অ্যাঙ্গেল যখন কমে, তখন এই কার্বন তো sp2 হাইব্রিডাইজড ফিক্সড, ও তো আর অন্যরকম করে পি বাড়াতে পারে না, তাই তো। কিন্তু পি না বাড়াতে পারলে কি হবে, এই 3টা লবের মধ্যে একটা যেটা বাইরে আছে, সেখান থেকে পি ক্যারেক্টার কিছুটা বেশি নিয়ে এসে এই দুটাকে কিছুটা লেনদেনিং করার চেষ্টা করে, যাতে করে এখানে যে রিং স্ট্রেনটা কিছুটা কমানোর চেষ্টা করে। ঠিক আছে, sp2 পি পার্সেন্টেজটা এই রিং এ পার্টিসিপেট করে বেশি, যার কারণে এফ ক্যারেক্টারটা এখানে বেশি। এই যে তোমার এই যে উপরটাতে, মানে যেখানে অক্সিজেন থাকে, এখানে বেড়ে যায়, এফ ক্যারেক্টারটা বেড়ে যাওয়ার কারণে এই বন্ডটা কি হয়, ফোর্স কনস্ট্যান্টটা বেড়ে যায়, বন্ডটা স্ট্রেনথেন হয়, এবং ফ্রিকোয়েন্সি অফ অ্যাবজর্পশনটা বেড়ে যায়। মেইন কথা হচ্ছে, যখন রিং স্ট্রেন বাড়ে, কার্বনিল মূলকের মধ্যে এফ ক্যারেক্টারটা বেড়ে যায়। এখন যদি প্রশ্ন হয় এফ ক্যারেক্টারটা কেন বাড়ে, কারণ হচ্ছে রিং যখন বাড়ছে, অ্যাঙ্গেল কমছে, অ্যাঙ্গেল কমে যাওয়ার কারণে রিং স্ট্রেনটা বেড়ে যাচ্ছে। রিং স্ট্রেন বেড়ে যাওয়ার কারণে কি হয়, এই যে কার্বনটা আছে, সেটা রিং স্ট্রেনটা কমানোর জন্য, একটু দূরত্ব সৃষ্টি করার জন্য পি ক্যারেক্টারটা রিং এ পার্টিসিপেট করে বেশি। sp2 এর মধ্যে যে পি ক্যারেক্টারটা আছে, পি অরবিটাল গুলো আছে, পি অরবিটাল গুলো রিং এ পার্টিসিপেট করে, আর এস চলে যায় অক্সিজেনের সাথে। এস যখনই চলে যাবে, তখনই তো বুঝতে হবে যে ডিসটেন্স কমে যাবে, বন্ড শর্ট হবে, ফোর্স কনস্ট্যান্ট বাড়বে, ফ্রিকোয়েন্সি অফ অ্যাবজর্পশন বেড়ে যাবে। এটা হচ্ছে মূল কথা। এখন আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, না বুঝতে পারলে আবার ব্যাখ্যা করব। বুঝতে কি পারছো? ম্যাম বুঝতে পারছি ম্যাম। আচ্ছা বুঝতে পারছি। জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা, এইটা হচ্ছে তোমার মেইন, এই প্রত্যেকটা কম্পাউন্ডের ক্ষেত্রে একই ব্যাখ্যা। যখন দেখো রিং সাইজ কিন্তু কমছে, রিং সাইজ কমলে অ্যাঙ্গেল কমে, অ্যাঙ্গেল কমে মানে আমি বুঝি পি ক্যারেক্টার এই রিং এর মধ্যে পি ক্যারেক্টার পার্টিসিপেট করছে, পি অরবিটাল পার্টিসিপেট করছে বেশি। এখানে তোমার পি অরবিটাল কেন এখানে চলে আসে জানো, কারণ হচ্ছে তোমার এই ইলেকট্রন দেখা যায় যে রিপালশনটা খুব বেশি হয়। ঠিক আছে, রিপালশনটা খুব বেশি হয়, অনেক সময় কিন্তু এই সাইক্লোপ্রোপানল কিন্তু ফর্ম করতেই পারে না, এত বেশি রিং স্ট্রেন থাকে যে ফর্ম করতে চায় না, কারণ ইলেকট্রন একটা রিপালশন থাকে। স্ট্রেন বলতে আমরা বলছি রিপালশনটা মিনিমাইজ করার জন্য আমরা জানি এস অরবিটাল হচ্ছে তোমার গোলাকার আকৃতি, তাই তো, স্ফেরিক্যাল, আর হচ্ছে পি অরবিটালটা কি ডাম্বেল আকৃতির। ডাম্বেল আকৃতি যেহেতু দূরত্বটা বেশি থাকে, কারণ ডাম্বেল আকৃতির যে পি অরবিটাল আছে, পি পার্সেন্টেজ সাইকেলে বেশি দেওয়ার চেষ্টা করে এই কার্বনিল কার্বন। পি অরবিটালে পার্সেন্ট যখন বেশি চলে আসে, তখন আলটিমেটলি সাইজটা কিরকম হয়,
এই কার্বনের মনে করো একটু ডাম্বেল শেপ চলে আসে, আর এটা একটু এটা কি আউট অফ প্লেনে যায় নাকি ম্যাম? না, আউট অফ প্লেনে কোনটাই যায় না। sp2 সবসময় ইন প্লেন থাকে। হ্যাঁ, sp2 সবসময় প্ল্যানার, sp2 তো কখনো যাবে না। একটু ব্যান্ড হয়ে যায় না ম্যাম? না, বেন্ড হয় না, বেন্ড হয় না। মনে কর বেন্ড হবে কেন, জাস্ট একটু লেনদেন হয়, লেনদেনিং হয়, একটু বড় হয়। পি মানে কি? পি মানে ডাম্বেলস না? হ্যাঁ, মনে করো যে আমি একটু দেখাই, মনে করো যে স্ট্রেন হওয়ার আগে পি ও sp2 কেমন ছিল, এরকম ছিল। হ্যাঁ, তিনটাই সমান ছিল, 1 2 3, তিনটা sp2 সমান ছিল। কিন্তু যখন এইটা হবে, এইটা তখন কি করবে, এখানে f ক্যারেক্টার কিছুটা বেশি হবে, এটা একটু এরকম শেপ হবে, এটা একটু শেপটা বাড়িয়ে দিবে। ওই কথা বলবে না। এই কার্বনটা তোমার হচ্ছে এই sp2টা কি হবে, এটার লোবটা একটু লেনদেন হবে, এই যেটা লোবটা লেনদেন। ঠিক আছে, ভেরি গুড। এই দুটো পার্ট, ঠিক আছে। এই কারণে তোমার হচ্ছে আসলে এই যে দেখো, increased s character lengthen sigma bond of pi system, ঠিক আছে, lengthen sigma bond of pi system। এই যে সিগমা বন্ডটা আছে sp2 এই বন্ডটা আসলে ছোট হয়ে যায়, এটা বলছে। আর এখানে কি হচ্ছে, ইনক্রিজ পি ক্যারেক্টার ডিউ টু অ্যাঙ্গেল রিকোয়ারমেন্ট, অ্যাঙ্গেল রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য, অ্যাঙ্গেল রিকোয়ারমেন্টটা ফুলফিল করার জন্য পি ক্যারেক্টারটা বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে মূল থিওরি স্পাইডার, ঠিক আছে। এটা হচ্ছে এক্সোসাইকেল ডাবল বন্ডের ক্ষেত্রেও একই তোমার এখানে হচ্ছে কি আরেকটা দেওয়া আছে, আরেকটা ব্যাখ্যা, এই রিং সাইজ ক্ষেত্রে আরেকটা ব্যাখ্যা দেওয়া আছে। এই ব্যাখ্যাটাও পড়তে পারো ইচ্ছা করলে, এখানে বন্ডের কথা, যে তোমার sp3 কথা বলা আছে। এই দেখো, smaller rings require the use of more p character to make carbon-carbon single bond form the requisite small angle, ঠিক আছে। তার মানে রিকল দ্য ট্রেন্ড, এটা হচ্ছে এই যে ট্রেন্ডটা, মানে পি ক্যারেক্টার যখন বেড়ে যায় তখন অ্যাঙ্গেলটা কমাতে সহজ হয়, এটা হচ্ছে মেইন কথা, ঠিক আছে। এই একই জিনিস দিয়ে তুমি এগুলো ব্যাখ্যা করতে পারবা, ল্যাকটোন ল্যাকটামকেও ব্যাখ্যা করতে পারবা। হ্যাঁ, সাইক্লিক এস্টার আমরা জানি ল্যাকটোন, সাইক্লিক অ্যামাইড যদি হয় সেটা হচ্ছে ল্যাকটাম। তোমাদের ক্লাস তো শেষ পায় না, এটা দিয়ে শেষ করে দিই। হ্যাঁ, এটা এই সাইডটা দিয়ে শেষ করে দিই। এই কারণ একই সিরিজ তো, মানে একই ব্যাখ্যাতে তুমি দিতে পারবে। এটা দেখো এখানে কি হচ্ছে, এটা হচ্ছে ডেল্টা ল্যাকটোন, এটা হচ্ছে গামা ল্যাকটোন। শুরু হয় কোত্থেকে দেখো, অক্সিজেন থেকে। তুমি দুইভাবে নামকরণ করতে পারো, কার্বনিল থেকেও শুরু করতে পারবা, এখান থেকে আলফা বিটা শুরু করতে পারো, আবার এখান থেকে আলফা বিটা শুরু করা যায়। মেইন কথা হচ্ছে মাঝখানে কয়টা কার্বন থাকে, আলফা বিটা গামা। যদি শুরু করো তাহলে দেখো, যদি ডেল্টা ল্যাকটোন হয়, আলফা বিটা গামা ডেল্টা, এটাকে বলা হয় ডেল্টা ল্যাকটোন। ল্যাকটোন যদি হয় 1735, যদি গামা ল্যাকটোন হয় এটা হচ্ছে গামা ল্যাকটোন, আলফা বিটা গামা, মানে 5 মেম্বার রিং, সেটার সাথে একটু বেড়ে যাচ্ছে। আর যদি বিটা ল্যাকটোন হয় সেটা ক্ষেত্রে আরো বেশি বেড়ে যাচ্ছে, রিং স্ট্রেন বাড়ছে। একই কথা, রিং স্ট্রেন বাড়ার কারণে পি ক্যারেক্টার রিং এর মধ্যে বাড়ছে, এফ ক্যারেক্টার এই বাইরে বেড়ে যাচ্ছে, বাইরে বেড়ে যাওয়ার কারণে এস এর এই পার্টটা মান বেশি আসছে। এটা হচ্ছে ল্যাকটাম। পিওর ল্যাকটাম একই কথা, তোমার যদি ডেল্টা ল্যাকটাম হয়, ডেল্টা ল্যাকটামের ক্ষেত্রে 1670, গামা ল্যাকটামের ক্ষেত্রে 1700, আর যদি বিটা ল্যাকটাম হয় আলফা, এটা বিটা ল্যাকটামের ক্ষেত্রে 1745। সবাই বুঝতে পারছো তো? আচ্ছা, এগুলো পরে এটা দেখার দরকার নাই। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এটাও একই জিনিস। এখানে তোমার জাস্ট কি হচ্ছে, ডাবল বন্ড যেহেতু থাকছে দেখো মানটা একটু কমে আসে, এই আর কি। এখানে যেহেতু ডাবল বন্ড আসছে, এখানে যখন টানলে এটা এখানে চলে আসতে পারে, যার কারণে কি হয়, অবশ্যই আমরা জানি কনজুগেশন লিডস টু লোয়ারিং দ্য ভ্যালু, তাই তো। 1720 এখানেও এটা টানলে এখানে এটা চলে আসবে, এখানে লোয়ারিং হচ্ছে, এই তো, ঠিক আছে। এই আর কি তোমার হচ্ছে মেইন কথা। এখানে এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, রিং স্ট্রেইনের একটা প্রশ্ন সবসময় থাকে, যে মনে রাখবা ফ্যাক্টরস দ্যাট অ্যাফেক্টস কার্বনিল অ্যাবজর্পশন। এখানে তোমার প্রশ্ন যদি চলেও আসে, এখানে মার্কস বেশি থাকবে, এখানে অনেক টপিক চলে আসবে। এই তো হাইড্রোজেন বন্ডিং করলাম। নেক্সট ক্লাসে মনে হয় আয়ার শেষ হবে না, তাও শেষ হবে না, আয়ার চ্যাপ্টারটা বড়, বুঝছো ম্যাম আরো কদিন লাগবে শেষ করতে?
আর 2 দিন হয়তো বা ইনশাআল্লাহ 2 দিন শেষ করে দিতে, যদি আগামী ক্লাসে একটু সময় বেশি নেই তাহলে তো শেষ হয়ে যাবে। তাহলে আমাদের 30% সিলেবাস শেষ ম্যাম না? হ্যাঁ তাহলে কি 30% সিলেবাস শেষ হয়ে যাবে আমাদের? 30% 25% বলতে পারো এরকম। আচ্ছা আরেকটা জিনিস তোমাদের বলে রাখি যে নেক্সট ক্লাসে কিন্তু আমি একটা নতুন লিংক দিব, সেই লিংকটা তোমরা আগামী 4 সপ্তাহ আবার ব্যবহার করতে পারবে, ঠিক আছে? আমি লিংক দিয়ে দিব ইনশাআল্লাহ। আজকে লেকচারে তোমার রেকর্ডিংসটাও দিয়ে দিব, আর হচ্ছে স্লাইডও দিয়ে দিব। ও না, স্লাইড এখন দিব, স্লাইড শেষ হবে, ঠিক আছে? তাহলে আজকে শেষ করি। জি ম্যাম, আসসালামু আলাইকুম। কারো কোনো প্রশ্ন নাই তো আজকে চ্যাপ্টার নিয়ে, আজকে পড়া নিয়ে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শেষ করে দিচ্ছি।